গতকাল রাত থেকে আমরা শুধুই একটা প্রহর গুনেছি, যে প্রহর আমরা গুনছিলাম যে কখন কিভাবে আমরা দেখব গোটা দেশের সঙ্গে কাশ্মীর রেলপথে যুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, চেনাব ব্রিজ যার একটা ছবি আমরা দেখেছি বারবার, গতকাল থেকে টানা সেই ছবি আমরা দেখে গিয়েছি, কারণ আমরা জানতাম আজ সকালে একটা ইতিহাস তৈরি হবে। এই চেনাব ব্রিজের উপর দিয়ে যে রেল সেতু, তা হলো বিশ্বের উচ্চতম সেতু আইফেল টাওয়ার, যাকে নিয়ে ফ্রান্সের মানুষের, গোটা বিশ্বের বহু মানুষের, বিশেষ করে পাশ্চাত্যের মানুষের বহু গর্ব রয়েছে। সেই গর্বকেও কোথাও গিয়ে উচ্চতার নিরিখে, সৌন্দর্যের নিরিখে কোথাও গিয়ে পরাস্ত করলো আমাদের চেনাব রেল সেতু। কারণ আইফেল টাওয়ারের থেকেও বেশি উঁচু এবং যেভাবে সক্ষমতার নজির গড়েছে এই রেল সেতু, তাতে করে কোনো ভয়ঙ্কর ভূমিকম্প, যা কিনা 4 থেকে 8 রিক্টার স্কেলে যদি মাত্রা হয়, তাহলেও সেটা সহ্য করতে পারবে এই রেল সেতু। সেই সঙ্গে তার আরও বিশেষ করে যদি কোনো বিস্ফোরণ হয়, তাতেও কিছু হবে না এই রেল সেতুর। এবং এহেন রেল সেতুর যখন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, তারপর গোটা ভারতবাসীর কাছে আরও বড় উপরি পাওনা ছিল সেই রেল সেতুর ওপর তেরঙ্গা হাতে প্রধানমন্ত্রীকে দেখতে পাওয়া। দেখুন সেই ছবি। নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো বিশ্বের উচ্চতম চেনাব সেতু। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন ইতিহাস গড়ল ভারত। ঐতিহাসিক সেই মুহূর্তে রেল সেতুর উপর জাতীয় পতাকা হাতে হাঁটতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। हमारी सरकार का सौभाग्य है कि इस प्रोजेक्ट ने हमारे कार्यकाल में गति पकड़ी और हमने इसे पूरा करके दिखाया। बीच में कोविड के कालखंड के कारण भी अनेक मुसीबतें आई, लेकिन हम डटे रहे। ये प्रोजेक्ट पूरा करना मुश्किल था, चुनौतीपूर्ण था, लेकिन हमारी सरकार ने चुनौती को ही चुनौती देने का रास्ता चुना है। 1.3 কিলোমিটার দীর্ঘ রেল সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় 1400 কোটি টাকা। আইফেল টাওয়ারের থেকে উঁচু এই সেতু স্থাপত্যের বিস্ময়েও যা চমকে দিল গোটা বিশ্বকে। উদ্বোধনের আগেই অবশ্য সেতুটি বিশ্ব জুড়ে প্রযুক্তি ও স্থাপত্যের বিস্ময় হিসেবে চর্চায় উঠে এসেছে। এই রেল সেতু 1.3 কিলোমিটার দীর্ঘ। সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে 28,660 মেট্রিক টন ইস্পাত। প্রযুক্তির এমনই বিস্ময় যে 120 বছর পর্যন্ত টিকে থাকবে সেতু। 8 মাত্রার ভূমিকম্পেও অটল থাকবে রেল সেতু। প্রযুক্তিবিদদের দাবি, তীব্র বিস্ফোরণেও ঘাড় শক্তই থাকবে সেতু। তাপমাত্রা শূন্যের নিচে থাকলেও এই সেতুর কিছু ক্ষতি হবে না। আবার 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাও সহ্য করতে পারবে অনায়াসে। कश्मीर के लाखों लोगों का सपना पूरा हुआ है और ये भी हकीकत है, जितने अच्छे काम है ना, वो मेरे लिए ही बाकी रहे। চমক এখানেই শেষ নয়। শুক্রবারে উদ্বোধন হলো আরো একটি সেতুর। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উদ্বোধন হলো আঞ্জি রেল সেতুর। দুর্গম পার্বত্য এলাকায় দেশের প্রথম রেল সেতু আঞ্জি। এটাই দেশের প্রথম কেবল রেল সেতু। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু প্রধানমন্ত্রী মোদী কাশ্মীরকে আরো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন গোটা দেশের সঙ্গে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কথাটা যেন এতদিনে সার্থক হলো। রিপাবলিক বাংলা। গোটা দেশের সঙ্গে উপত্যকা আজ জুড়ে গেল রেলপথে, এবং সেটা সম্ভব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেভাবে দেখা গেল যে
এই ব্রিজ, যে ব্রিজ চেনাব ব্রিজ এবং সেই সঙ্গে আঞ্জি রেল সেতু, দুটো ব্রিজের উদ্বোধন এবং সেই সঙ্গে শুক্রবার দুটো বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতুর ওপর দিয়ে 100 কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। বদলে যাওয়া কাশ্মীরে গড়ালো বন্দে ভারতের চাকা। শুক্রবার কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরুর সংকেত দেন প্রধানমন্ত্রী। ট্রেন যাত্রার চারপাশে এক নৈসর্গিক দৃশ্য, যা দেখতে দেখতে ট্রেনের চালকের আসনে গিয়ে বসেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত ট্রেনে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। ট্রেনের লোকো পাইলটের সঙ্গে এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। उधमपुर, श्रीनगर, बारामूला, ये रेल लाइन प्रोजेक्ट ये सिर्फ नाम नहीं है, ये जम्मू कश्मीर के नए सामर्थ्य की पहचान है। भारत के नए सामर्थ्य का जयघोष है। উচ্চতা ও তাপমাত্রার কথা ভেবে বিশেষভাবে তৈরি করা হয়েছে ট্রেন। বাইরের মাইনাস তাপমাত্রাও টের পাবেন না যাত্রীরা। প্রবল ঠান্ডায় কামরার ভিতরে থাকবে উন্নত মানের হিটার, এমনকি শৌচাগারেও তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে। বিশেষভাবে তৈরি চালকের সামনের লুকআউট গ্লাস, প্রবল শীতেও যাতে দৃশ্যমানতা নিশ্চিত করতে সমস্যা না হয় চালকের। উন্নয়নযোগ্য এভাবেই এগিয়ে চলবে বলেও কাশ্মীরবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রীর। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था, वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। जम्मू कश्मीर के आप सभी लोगों को और आप सबसे नरेंद्र मोदी का वायदा है, मैं यहां विकास को रुकने नहीं दूंगा। বন্দে ভারত চড়ে 3 ঘন্টাতেই কাটরা থেকে শ্রীনগর পৌঁছানো সম্ভব, যার ফলে 2 থেকে 3 ঘন্টা সময় অনায়াসে বেঁচে যাবে যাত্রীদের। রিপাবলিক বাংলা। কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে একবার আজকের দিনটায় ক্যালেন্ডারের দিকে তাকানোর জন্য বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আজকের থেকে 1 মাস আগে অর্থাৎ 6ই মে অপারেশন সিঁদুরের প্রথম প্রত্যাঘাত ছিল এবং যেভাবে দীর্ঘদিন ধরে লালন পালন করে চলা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে কয়েক মিনিটের মধ্যে ভারতের সেনা ধ্বংস করে দিয়েছিল, তাও মনে করালেন কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই সঙ্গে তিনি এটাও বললেন যেভাবে পাকিস্তান এবং পাকিস্তানের মদতে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে মহাপ্রলয় ধেয়ে এসেছিল, তা কিন্তু থামেনি। जम्मू कश्मीर के आप सभी लोगों को और आप सबसे नरेंद्र मोदी का वायदा है, कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে পাক সন্ত্রাসীরা। জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। এর ঠিক 1 মাস বাদে এদিন কাশ্মীর গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন পেহেলগাঁওয়ে পাকিস্তান মানবতার উপর আঘাত করেছে। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। পেহেলগাঁওয়ে কেন বেছে বেছে পর্যটকদের নিশানা করা হয়েছিল, এদিন তারও ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী।
कश्मीर के मेहनतकश लोगों की कमाई को रोकना था। जिस टूरिज्म से जम्मू कश्मीर के गरीबों के घर चलते हैं, उसको पाकिस्तान ने निशाना बनाया। এরপরে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন কিভাবে পাকিস্তানের সীমান্তের অনেক ভেতরে ঢুকে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের বীর সেনা। 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। এভাবেই সন্ত্রাসবাদ ও পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরের মাটি থেকে বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেগর বাই করলে মোক্ষম জবাব দেবে ভারত। রিপাবলিক বাংলা। বিদেশি পণ্য নয়, একেবারে নিজের দেশে বানানো বিভিন্ন পণ্যের ব্যবহার যাতে বাড়ে সেই দিকে প্রত্যেক ভারতবাসীর জোর দেওয়া উচিত। অর্থাৎ আরও একবার কাশ্মীর থেকে প্রধানমন্ত্রীর মুখে মেক ইন ইন্ডিয়ার কথা। যেভাবে তিনি প্রত্যেকটা জিনিস যা দেশে তৈরি হচ্ছে তার উপর জোর দিয়েছেন, সেই সঙ্গে বিশেষভাবে বলেছেন যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জাম ভারত তৈরি করছে সেই সমস্ত সরঞ্জামগুলো নিয়ে রপ্তানি করার জন্য এবার সেই সমস্ত সরঞ্জাম যে সমস্ত দেশ রপ্তানি করে সেই দেশগুলোর মধ্যে একেবারে শীর্ষস্থানে আসতে চায় ভারত। এ কথাই বলেছেন প্রধানমন্ত্রী। सीमा पर हमें हमारी सेनाओं का मान बढ़ाना है और बाजार में हमें मेड इन इंडिया का गौरव बढ़ाना है। অপারেশন সিঁদুরে দেশীয় প্রযুক্তির ক্ষমতা টের পেয়েছে পাকিস্তান। এবার নরেন্দ্র মোদীর লক্ষ্য স্বনির্ভর ভারত, বিকশিত ভারত। সেই লক্ষ্যে পৌঁছতে দেশীয় পণ্যের ব্যবহারের উপর আরও একবার জোর দিলেন প্রধানমন্ত্রী। हमें एक और संकल्प लेना है, जो सामान भारत में बना हो, जिसमें हमारे देशवासियों का पसीना लगा हो, हम सबसे पहले उसे ही खरीदें। और यही राष्ट्रभक्ति है, यही राष्ट्र की सेवा है। ভারতের বাজারে চীনা পণ্যের আধিপত্য বোঝাতে গুজরাতে দাঁড়িয়ে ছোট চোখের গণেশ মূর্তির কথা উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। এবার কাশ্মীর থেকে ফের মেড ইন ইন্ডিয়ার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। জানিয়ে দিলেন নতুন ভারতের আরও একটি লক্ষ্যের কথা। पिछले 10 वर्षों में भारत एक बड़ा डिफेंस एक्सपोर्टर बना है। अब हमारा लक्ष्य है दुनिया के टॉप डिफेंस एक्सपोर्टर्स में भारत का नाम भी शामिल हो। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের টার্গেট নিয়ে এগোচ্ছেন নরেন্দ্র মোদী। টার্গেট স্পর্শ করতে দেশীয় পণ্যকে গুরুত্ব। অনেকেই মনে করছেন মোদীর এই আহ্বান জনগণের মধ্যে দেশীয় পণ্যের প্রতি গর্ববোধ জাগিয়ে ভারতীয় উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে। নিটফল মজবুত অর্থনীতি, মজবুত দেশ। রিপাবলিক বাংলা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয়োল্লাসের জন্য অনুমতি দেয়নি পুলিশ, কিন্তু রাজ্যের চাপেই এই আয়োজন করতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এমনই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে কি শুধুমাত্র পুলিশকে বলির পাঁঠা করা হচ্ছিল? এবং এরই মধ্যে যে বিস্ফোরক তথ্য উঠে আসছে তা হলো যখন মাঠের বাইরে এত মানুষ মরছে সেই সময় নাকি সিদ্দারামাইয়া নাতির হাত ধরে দোসা খেতে গিয়েছিলেন। কোনো সরকারের এতটুকু লজ্জা থাকে না? এই ছবিটা বিধান সৌধের সামনের সারিতে বসে ক্রিকেটাররা, তার ঠিক পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরই মাঝে নজর কাড়ল কালো জ্যাকেট পরে এক যুবক। কে তিনি? তিনি মুখ্যমন্ত্রীর নাতি।
প্রশ্ন হলো, সরকারি অনুষ্ঠানে কি করছিলেন তিনি? এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর গোটা পরিবার। ছিলেন সিদ্দারামাইয়ার নাতি, মন্ত্রী জামিরের ছেলে ও এক কংগ্রেস বিধায়কের ছেলেও। আরসিবি খেলোয়াড়দের পাশেই ছিলেন এক বিধায়কের ছেলেও। এটা তো সিদ্দারামাইয়ার কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয়। তাহলে সংবর্ধনা অনুষ্ঠানে কি করছিলেন তারা? একজন মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ হলে তবে এটা করা যায় তা সহজেই বোঝা যায়। আরও শুনুন। ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনার পরে বড় নাতিকে সঙ্গে নিয়ে জনার্দন হোটেলে যান মুখ্যমন্ত্রী। সেই হোটেলে দুজনে রসিয়ে খান ধোসাও। ভাবতে পারছেন কতটা নির্মম একটা সরকার? যেমন মুখ্যমন্ত্রী তেমন তার ডেপুটি। কেন বলছি শুনুন তাহলে। একটা ভাইরাল ভিডিওতে ডিকে শিবকুমারকে বলতে শোনা যায়, হ্যাঁ আমি পুরো খেলাটাই দেখেছি, সরকারের তরফে বলছি বিমানবন্দরে না এসে সকলে স্টেডিয়ামে আসুন। দায়িত্ব জ্ঞানহীন এই মন্তব্য কোন ভিত্তিতে করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী? অন্যদিকে পদপিষ্টের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালকে। মুম্বাই পালানোর তাল ছিল নিখিলের। তার আগেই তাকে জালে তোলে পুলিশ। শুক্রবার আদালতের দ্বারস্থ হয়ে নিখিল দাবি করেছেন আরসিবি কর্তাদের ইচ্ছাকৃত ফাঁদে ফেলা হচ্ছে। এমনই অভিযোগে হাইকোর্টে পিটিশনও করেছেন তিনি। শুধু পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দায় ঝাড়তে পারবেন কি সিদ্দারামাইয়া ও তার ডেপুটি? পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হলে নেতা মন্ত্রীরা কেন বাদ যাবেন? এক যাত্রায় কেন ভিন্ন ফল হবে? জবাব দেবে কি বাডরা কংগ্রেস? রিপাবলিক বাংলা। এরাজ্যে হিন্দুদের ভাবাবেগ নিয়ে বারবার বিভিন্ন রকমভাবে আঘাত করা হয়, সেই অভিযোগ করে থাকে বিরোধী বিজেপি। একই রকমভাবে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক, যদিও সেই অভিযোগ অস্বীকার শাসক দলের। এই প্যাকেটটা তৈরি হচ্ছে, এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া, এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। আর মিষ্টির দোকানে পেড়া বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যে কথা। আমরা ফেজ ওয়াইজ এই প্যাড়া এবং গজার যে মূল ইনগ্রেডিয়েন্ট খোয়া, এই খোয়া আমরা সেন্ট্রালি জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথের চরণে সমর্পণ করে সেটাকে মহাপ্রসাদ হিসাবে আমরা বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউট করছি। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে স্থানীয় মিষ্টির দোকান থেকে গজা প্যারা প্যাকেটে ভরে দুয়ারে রেশনের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। প্রতিটি প্যাকেটের দাম ঠিক করা হয়েছে নাকি 20 টাকা। প্যাকেটের ছবি, নবান্নের নির্দেশিকা দেখিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন। ফান্ড উইল বি প্রোভাইডেড, সুইটস প্রডিউসার মাইট নিড অ্যাডভান্স, প্লিজ প্ল্যান ফর ইট। লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস অ্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, হিন্দুদের আস্থায় আঘাত, চরম মিথ্যাচার। এ সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী। কদিন আগে ঢাকঢোল পিটিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দিরের প্রসাদের নামে মিথ্যাচারের অভিযোগ মাননীয় সরকারের বিরুদ্ধে, যার প্রশাসনের ব্যর্থতায় মুর্শিদাবাদ, মালদার মতো জেলায় কাঁদতে হয়েছে হিন্দুদের। এবার নয়া অভিযোগে শোরগোল। রিপাবলিক বাংলা।
ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের বন্ধুত্বের দিন কিন্তু শেষ। যাদের এতদিন পর্যন্ত শুধুই গলায় গলায় বন্ধুত্ব ছিল, এখন তাদের মধ্যে শুধুই সাপে নেউলে সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের সম্পর্ক এখন বড্ড তেতো। জয় বিরুদ্ধোস্তি এখন ভেঙে খান খান। এখন চলছে ইটের বদলা পাটকেলে মারার খেলা। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত দুজনই। গত সপ্তাহে ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছেড়েছিলেন টেসলা কর্তা। সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ক লিখেছিলেন, আমি দুঃখিত, কিন্তু আমি আর এটা মেনে নিতে পারছি না। এই জঘন্য ব্যয় বিলটি কংগ্রেসের এক অতীব জঘন্য কাজ। যারা ভোট দিয়েছেন এর পক্ষে তাদের ঘৃণা। আপনারা জানেন আপনারা ভুল করেছেন। পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জবাব দেন মার্কিন প্রেসিডেন্টও। মাস্কের আচরণকে হতাশাজনক বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। যুযুধান দুপক্ষের বাক যুদ্ধ এখানে ইতি নয়। এবার পাল্টা ইলন মাস্ক দাবি করলেন, আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে লড়লে হারতেন, ডেমোক্র্যাটরা হাউসের দখল নিতেন এবং রিপাবলিকানরা সিনেটে 51-49 অবস্থানে থাকতেন। মাস্কের এই পোস্ট বেশ ভাইরাল হয়। শুধু তাই নয়, এই আবহে নতুন দল গঠনেরও ইঙ্গিত দিয়ে রেখেছেন টেসলা কর্তা। অন্যদিকে দুজনের ঝামেলায় ফাঁপড়ে পড়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কারণ এতদিন নাসা মাস্কের মালিকাধীন সংস্থা স্পেস এক্সের উপর নির্ভরশীল ছিল। নাসার সঙ্গে স্পেস এক্সের চুক্তি অনুসারে মাস্কের সংস্থার তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে 2030 সাল পর্যন্ত মহাকাশে যাওয়ার কথা ছিল নভশ্চরতে। কিন্তু এই চুক্তি আর বহাল থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রিপাবলিক বাংলা।